সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন সবার পরিচিত চেনা মুখ খালেদ মাহমুদ সুজন, বাংলাদেশের সাবেক অধিনায়ক, ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক। স্বাগত জানাচ্ছি আপনাকে খালেদ মাহমুদ সুজন। আমরা কথা বলবো ক্রিকেট নিয়েই। খালেদ মাহমুদ সুজনের সাথে আর কোনো বিষয় নিয়েই কথা বলার নেই। শুনছিলেন দেশ বিদেশের খেলার খবরগুলো এক নজরে জানিয়ে দিলাম। আর আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন খালেদ মাহমুদ সুজন, পরিচয় করিয়ে দিয়েছি আগে। আমরা তার সঙ্গে কথা বলবো ক্রিকেট নিয়ে। অস্থির এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট, কেন কিভাবে আসলে সুস্থির করা যায় সব বিষয়ে কথা হবে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন। খালেদ মাহমুদ সুজন, আপনি ক্রিকেটের মানুষ, ক্রিকেটের সঙ্গেই থাকেন, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে আমি বলছিলাম যে অস্থির এই মুহূর্তে, মানে এক ধরনের অস্থিরতা আন্তর্জাতিক ঘরোয়া সব ক্রিকেটেই চলছে, ক্রিকেটারদের সাথে চলছে, বোর্ড পরিচালকদের সাথে চলছে, সবগুলো একসাথে একই সময়ে প্রায় হচ্ছে। এরকম অবস্থা আপনি কখনো দেখেছেন কিনা আগে? না, আমার মনে হয় না এরকম অবস্থা কোনো সময় হয়েছে যে ক্রিকেট লিগ ঠিকমতো হচ্ছে না। মানে লিগ হচ্ছে কিন্তু যাতে অর্ধেক দল অংশগ্রহণ করছেন না, বা কোনো মানে একটা মানে যেটা আগে যেটা আগে থার্ড ডিভিশন শুরু হতো, তারপর সেকেন্ড ডিভিশন হতো, তারপর ফার্স্ট ডিভিশন হতো, প্রিমিয়ার লিগ হতো। ফার্স্ট ডিভিশন আগে হলো, তারপর সেকেন্ড ডিভিশন হচ্ছে, প্রিমিয়ার লিগ থার্ড ডিভিশনের খবর জানি না কবে হবে, কোনো ডেটটাই ক্যালেন্ডারে কিছু বলা হয়নি। তো প্লাস বিপিএলের সময় ছেলেরা খেলা স্থগিত করলো, বোর্ড ডিরেক্টরের অশোভন উক্তি, সব কিছু মিলে আসলে এরকম কোনো সময় হয়েছে কিনা। একজন বোর্ড পরিচালক পদত্যাগও করলেন। মানে রিসেন্ট, মানে মাত্রই বোর্ড হলো, মাত্রই পদত্যাগ করলেন, সব কিছু মিলে একটু তো অস্থির, অবশ্যই অস্থির। আপনি আমরা অনুষ্ঠান শুরুর আগে আপনি বলছিলেন যে খেলা কেন এরকম ভাবে হবে সেটা আপনি কখনো চান। আপনি সবসময় খেলার পক্ষের মানুষ এবং আপনি বোর্ড গঠনে বিরোধিতা করেছেন, কিন্তু খেলার ক্ষেত্রে আপনি পক্ষে ছিলেন এবং আপনার ক্লাব যেখানে আপনি আছেন খেলছে লিগগুলোতে, আপনি যত বিরোধিতায় থাকুন, সেটা আপনি আমাদের আগের অনুষ্ঠানেও বলেছেন। বাকি ক্লাবগুলো আসলে সেই অবস্থানে গেল না কেন? কিংবা আপনি এবং আপনার মতো সহমত যারা, তামিম ইকবালও আমি দেখেছি তার দলও খেলছে, তারা কেন অন্যদেরকে বোঝানোর চেষ্টা করলেন না? ক্রিকেট বোর্ড তো পারেনি, আপনারা কি চেষ্টা করেছেন? বেসিক্যালি যদি আমি ওইভাবে বলি যে ক্রিকেট বোর্ডের ইলেকশন নিয়ে অনেক কথা হয়েছে, আসলে এটা নিয়ে আমি খুব একটা কনসার্ন না। এখন একটা বোর্ড হয়ে গেছেন, বোর্ডে এখন এটা কীভাবে হয়েছে না সেটা বোর্ড তৈরি হয়েছেন, এখন বোর্ডটার কাজ হলো লিগটাকে পরিচালনা করার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা সবসময় ভুলে যাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেন স্টেক হলো ক্রিকেটাররা। এই ক্রিকেটাররা যদি ক্রিকেট না খেলতে পারে তাহলে ক্রিকেট করে লাভ, ক্রিকেট বোর্ড থেকেই বা লাভ কী? বা ক্রিকেট সংগঠকরা, আমরা সংগঠক কথাটা বলেই বা আমাদের লাভ কী? ক্রিকেটার যদি মাঠেই না খেলে, বাচ্চাগুলো এত সারা বছর পরিশ্রম করে, খেলার জন্য চেষ্টা করে, ভালো ডেভেলপমেন্ট করার চেষ্টা করে, নিজেদের অর্থায়নে বিভিন্ন একাডেমিতে ট্রেনিং করে, তো তারা যদি বছরের লিগটাই না খেলতে পারে, তাহলে আসলে আমাদের সংগঠক বলতেও তো আমাদের লজ্জা হওয়া উচিত। মানে আমরাই তো, ক্লাব তো আমার, ক্লাব আপনার, ক্লাব প্লেয়ারদের তো ক্লাব না, প্লেয়াররা তো ক্লাব ছাড়া না, ক্লাব ছাড়া সংগঠকরা। তো এই সংগঠকরা যদি আমরা না খেলি তাহলে ছেলেগুলো কীভাবে খেলবে? তো এখানে আমি যেমন বিসিবির দোষ দিব, মানে আমি আবার এটা যারা সংগঠক তাদেরও দোষ দিব। আমার কথা, আমরা সব বিষয়ে অমত থাকতে পারে যে এই বোর্ড ঠিকভাবে ইলেকশন হয়নি, সবই ঠিক আছে, কিন্তু ক্রিকেট হবে না এটা কোনো না যে আমি খেলা বর্জন করে, লিগ বর্জন করে ক্লাবগুলো খেলবে না। ক্লাব না খেললে ক্লাবের কিন্তু আসলে কোনো ক্ষতি নেই। ক্লাব হয়তো 4 বছর পরে একবার ইলেকশনের আগে কাউন্সিলরশিপ তখন একটা খেললেই, ধরেন আপনি যদি প্রিমিয়ার লিগ থেকে নেমে গিয়ে ফার্স্ট ডিভিশনে নামে, তাও কাউন্সিলরশিপ থাকবেই। ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন নামে কাউন্সিলর, হ্যাঁ থার্ড ডিভিশনে নেমে যান তাহলে আপনার কাউন্সিলরশিপ থাকবে না, কিন্তু আপনার কাউন্সিলরশিপ থাকবে। কিন্তু ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা হচ্ছে দেশের ক্রিকেটের, ক্ষতিটা হচ্ছে প্লেয়ারদের। আর্থিকভাবে তাদের স্কিল ওয়াইজ, কেউ ধরেন প্রতিটা ছেলের চোখে স্বপ্ন থাকে যে আমি আজকে ফার্স্ট ডিভিশন খেলছি, আমি ভালো খেলে প্রিমিয়ার লিগ খেলবো, একসময় প্রিমিয়ার লিগ থেকে ভালো খেলে ন্যাশনাল টিমে খেলবো। এই তো নিয়মটা, সিস্টেমটা তো এটাই। তো কিন্তু সেখান থেকে তো তারা বঞ্চিত হচ্ছে না। তো এখন ধরেন বিসিবি একটা সিসিডিএম কাপ তার চুরি করলে, যেসব ছেলেরা বঞ্চিত ক্রিকেটার, সেই ক্রিকেটটাকে তারা একটা টি-20 ফর্মেটে এনে একটা ছোট একটা শোবের মধ্যে করে শেষ করে দিচ্ছে, ঠিক না? এখন তারা করছে, তারাও আপনি তাদেরও বলতে পারবে না বিসিবিকে, তারা চেষ্টা করছে যে খেলানোর জন্য, কিন্তু এটা কি রাইট কোনো সলিউশন? এটা তো কোনো রাইট সলিউশন। আমরা কিন্তু সবাই অরাজকতা করছি, কেউ সলিউশন চিন্তা করছি না যে দেশের ক্রিকেটটাকে আসলে ঠিক করবো কীভাবে। ধরেন আজকে আমি বোর্ডে, কিছু টাকা আমি বোর্ডে ছিলাম, আজকে বোর্ডে, সো হোয়াট, আমার বোর্ডে থাকতেই হবে কেন? ক্রিকেটকে উন্নয়ন করার জন্য আমার বোর্ডে থাকতে হবে কেন? আমি তো এটা কোনো পার্মানেন্ট সিট না আমার, যে আমি পার্মানেন্ট সিট, এটা আমি 15 বছর 20 বছর 30 বছর থাকবো, নতুনরা আসবে তারা আরও ডেভেলপ করবে, সেটাই তো নিয়ম। আমি ছিলাম, আমার জায়গায় অন্যকে এসে তারা ডেভেলপ করবে, কিন্তু কত ক্রিকেট বন্ধ হতে পারবে না।
ক্রিকেট তার গতিতে চলতেই হবে, কিন্তু আমাদের যেটা হচ্ছে ক্রিকেট তার গতিতে থেকে এখন কিন্তু গতিচ্যুত হয়ে গেছে আসলে। আপনি দেখেন আমরা লিগ ক্রিকেট হচ্ছে না ঠিক মতন, ক্লাবগুলো বর্জন করছে, একটা অর্ধেকতা মাঠে গিয়ে ওয়াক ওভার হচ্ছে। এটা দুই দলই কভার দিয়েছে এক এটা ম্যাচে। তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইন্টারন্যাশনাল এরিয়াতে একটা খুব রং মেসেজ আমাদের যাচ্ছে, ঠিক না? প্লাস আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি না, সব কিছু মিলে কিন্তু মানে একটা পুরো অর্ধেকতা আসলে, সত্যি কথা বলতে গেলে। আমার প্রশ্নটা যে জায়গায় ছিল যে আপনি যে স্ট্রং মেসেজটা এখন দিচ্ছেন, অন্য ক্লাবগুলোর সাথে আপনাদের কখনো আলোচনা হয় কিনা কোনো প্ল্যাটফর্মে? তাদেরকে আপনি আমি আহ্বান আসলে জানিয়ে কোনো প্ল্যাটফর্মে আমাদেরকে আহ্বান জানিয়েছেন আমাকে কিনা? যেটা আপনি যেটা বলছিলেন যে আমি সব আমাদের যেমন মডার্ন ক্লাব একটা প্রেস কনফারেন্স আমাকে ডেকেছিল, আমি গিয়েছিলাম শুধুমাত্র তখন ওই 15টা ক্লাবকে সাসপেন্ড করার কথা ছিল। আমার কথা ছিল যে 15টা ক্লাব সাসপেন্ড হলে প্রায় আপনার 180 থেকে 200 জন প্লেয়ার ক্রিকেট খেলতে পারবে না। আমি তাদের ফলে গিয়েছিলাম যে এই ক্লাবগুলো যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে এখানে তো 180 থেকে 200 প্লেয়ার খেলতে পারবে না। আমি 200 প্লেয়ার যদি ক্রিকেট খেলতে পারে সেটার জন্য আমি ফাইট করেছি। কিন্তু যখন ওনারা ক্লাবটা ফেরত দিয়েছে তখন আমরা ক্লাব আমাদের সংগঠকরা কী করলো, আমরা লিগ খেলা বর্জন করলাম। তো আপনি জিনিসটা দেখেন আসলে আপনি কিভাবে করবেন, আপনি যদি সলিউশন না বসেন, টেবিলে না বসেন, দেখেন যারা এসছেন তাদেরকে আপনি সুযোগ দেন কাজ করার। নির্বাচন একটা বোর্ড তো 4 বছরই থাকবে, তারা ভালো কাজ করলে ভালো করবে, খারাপ করলে খারাপ করবে। হ্যাঁ, যেটা আমাদের মানে দাবি ছিল যেটা যে এই ইলেকশন সুষ্ঠুভাবে হয়নি, সেটাই তো আমার কথা হলো যে সেটা তো এখন বলে তো লাভ নেই। সুষ্ঠু যখন, তখন আপনি ইলেকশন করলেন না কেন? ইলেকশনটা করতেন, যদি আপনি ইলেকশন মনে করতেন সঠিক ছিল না তখন সেটা করতেন, কিন্তু এখন আপনি না করে আপনি এইভাবে খেলা বন্ধ করে প্রোটেস্ট করেন, তাহলে তো ইটস নট এ গুড সাইন আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য, সত্যি কথা। এবং মানে কালকে একজন বলছিলেন সংগঠক রফিকুল ইসলাম বাবু যে এই বোর্ড বেশি দিন টিকবে না, ভেঙে যাবে। কিন্তু বোর্ড ভেঙে যেয়ে যদি নতুন বোর্ডও গঠিত হয় কিংবা 4 বছর পরে আরো একটা বোর্ডও গঠিত হয়, এটা তো একটা উদাহরণ হয়ে থাকবে তখন। একদম আপনার এই বিরোধী ক্লাব তো আবার আছে। ধরেন আজকে কথা, যে বোর্ড ভেঙে আর নতুন বোর্ড আসলো, তখন নতুন বোর্ডের বিরোধীতেও অন্য ক্লাবগুলো তারা বলবে আমরা এই ইলেকশন সঠিক হয়নি, আমরা লিগ বর্জন করলাম। তা আপনি এই ধারা যদি চলতে থাকে তাহলে কি বাংলাদেশ ক্রিকেট, আমরা যে স্বপ্ন দেখি যে বাংলাদেশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে একদিন, সেটা কোনোদিন সম্ভব? যদি আপনি লোকাল ক্রিকেটে ঠিক মতো না হয়, আপনার স্ট্রাকচারে যদি ঠিক না থাকে, আপনি যদি মানে গোড়াতেই গলত থাকে, তাহলে তো আপনি কোনো সময় পারবেন না সেই অ্যাচিভমেন্ট করতে, সেই দূরে যেতে পারবে না, সেই চিন্তা আপনি করাটাই বৃথা হয়ে যাবে। তো সত্যি কথা বলতে গেলে একদমই তাই, মানে সেই জায়গাটায় আসলে কেউ বুঝতে পারছে কিনা জানি না। একটু যদি আপনি বলছিলেন যে আমাদের লোকাল ক্রিকেট যেমন এরকম অবস্থা, ইন্টারন্যাশনালেও আমরা ওয়ার্ল্ড কাপ যাচ্ছি না, একটা যে কারণেই যাচ্ছি না, এটা শেষ পর্যন্ত সরকারের সিদ্ধান্ত এবং ক্রিকেট বোর্ড সেটা মেনে নিয়েছে এবং যাওয়া হচ্ছে না। এই যে একটা সময় পাওয়া গেল 1.5-2 মাসের, মার্চের আগে বাংলাদেশের কোনো সিরিজ নেই, মানে সেই জায়গাটায় আপনার কি মনে হয় এখন ক্রিকেটারদের জন্য আসলে কি করা উচিত? তারা বসে আছেন, কেউ বাসায় বসে আছেন, কেউ গ্রামের বাড়িতে বসে আছেন, তাদের জন্য আসলে কোনো কিছু কি করা উচিত কিনা ক্রিকেট বোর্ডে, আপনার কাছে জানতে চাই। কিন্তু তার আগে একজন দর্শক আছেন, ফোনটা নিয়ে নিব, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আনোয়ার। আমি একটু জানতে চাইছিলাম, ইন্টারেস্টিংলি আমার নাম আনোয়ার। আমি যেটা জানতে চাচ্ছিলাম, দুটো প্রশ্ন ছিল। ইন্টারেস্টিংলি উপস্থাপক এখনই একটা কথা বলে দিলেন, এই যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে না বা মার্চ পর্যন্ত আমাদের কোনো ইয়ে নেই, এই সময়টাতে কি করবে বা আমাদের মানে কতটুকু ক্ষতি হয়ে গেল। সেকেন্ড থিং, এরপরে যে বাইলেটারাল এইগুলি ট্যুরগুলি আছে, হ্যাঁ, বাইলেটারাল ইন্টারন্যাশনাল কোনো ইয়ে আছে, এইগুলিতে কোনো প্রভাব ফেলবে কিনা যে আমরা খেললাম না ওয়ার্ল্ড কাপে? একটু যদি সুজন ভাই বলেন। ধন্যবাদ আপনাকে। দুটি প্রশ্ন আপনার। এক নম্বর হলো যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ না খেলাটা কত বড় ক্ষতি এবং পরে এটার আসলে এফেক্টটা কি পড়বে বাইলেটারাল সিরিজে, এবং সঙ্গে আমারও প্রশ্ন যে আসলে ক্রিকেটারদের জন্য এটা তো আসলে খুবই একটা মানে ফিউচার কোয়েশ্চেন, এটা আমরা কেউ উত্তর দিতে পারবো না আসলে কি হবে। ক্ষতি তো অবশ্যই না, বিশ্বকাপ না খেলতে পারাটাও তো একটা ক্ষতি। এখান থেকে একটা ফিনান্সিয়ালি রেভিনিউ আসতো, সেটাও একটা ক্ষতি হবে, যে আমরা বিরাট অঙ্কের একটা টাকা থেকে বঞ্চিত হব, সেটা আবার ক্রিকেট বোর্ডের জন্য ক্ষতি হবে। আর ফিউচার যে এফেক্টটা হবে, বাইলেটারাল সিরিজের কথা উনি বলছিলেন, ইন্ডিয়া আসার কথা ছিল মনে হয় সেপ্টেম্বরে। হ্যাঁ, তো তারা হয়তো বা আসবে না, তো সেটা একটা তো বলতে যায় যে তারা হয়তো বা আসবে না। আর বাকি যাই দশগুলো আছে তারাও আপনার এর আগে একটা কথা ছিল অনেকের দিন আগে, আপনার মনে আছে বা দর্শক যিনি আনোয়ার সাহেব মনে আছে কিনা, ওনার যে 3 মোড়লের কথা উঠেছিল, সেই 3 মোড়লের 2 মোড়ল যদি এই মোড়লদের সাথে এক হয়ে যায় তাহলে তো তারাও তো আসতে চাবে না, তখন তো আমরা একটা সংকটে পড়বো। এই বাইলেটারাল বড় সিরিজগুলো আমাদের যদি প্রবলেম হয়, সেক্ষেত্রেও তো আমাদের রেভিনিউ একটা জেনারেট করতে প্রবলেম হবে। সুতরাং একটু যে আমরা বিপদে পড়বো না সেটা না, বাট আমি ফিঙ্গার ক্রস যে আমরা যেরকম যেহেতু না হয়,
বিশ্বকাপ না খেলাটা আমাদের একটা কারণ ছিল, সিকিউরিটি রিজনস আমাদের একটা কারণ ছিল, যেটা সরকার নিয়েছেন, সেটাকে আমরা সবাই সম্মান জানাই। এবং সুতরাং সেটা যাতে কোনো ভিনডিকটিভ কিছু আইসিসি না করে বা অন্যান্য দেশ যদি সেটা না করে, কারণ আপনি দেখেন যে ভোটাভুটিটা হয়েছে সেটা পাকিস্তানের ভোট ছিল, কিন্তু আমরা কারোর সমর্থন পাইনি। সুতরাং এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন আছে আমাদের সামনে ইন ফিউচার, যে ভবিষ্যতের দিকে বাংলাদেশ কোন দিকে যাবে। এটা কিন্তু হয়তো বা এখন আমরা বুঝবো না, কিন্তু ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর যখন ব্যাটল সিরিজগুলো শুরু হবে, তখন কিন্তু যদি ঠিকমতো সব হয় তাহলে বলবো না সব ঠিক আছে। আসলে এখনো কোনো আশা দেখেন কিনা, মানে এটা জাস্ট আমার প্রশ্ন, যে যেহেতু পাকিস্তান সময় নিয়েছে সোমবার পর্যন্ত, তারা বর্জন করবে কি করবে না, কি সিদ্ধান্ত নেবে, সেই জায়গায় মানে এখানে কি আরো নাটকীয় মোড় হতেও পারে কিনা? পাকিস্তান কি ইন্ডিয়া বা কোন দেশে খেলার কথা ছিল? ভারত আর শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা হলে বাংলাদেশ যাবে, সেটা তো বাংলাদেশ সরকার আগেই বলেছে, ক্রিকেট বলে সেক্ষেত্রে যেতেই পারে। আচ্ছা, মানে সেই জায়গায় আপনি এখনো এই পথ দেখছেন। আমার যে প্রশ্ন, যে ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে এটা আমরা ভেবেই ধরেই নিয়েছি এবং সিদ্ধান্ত এটা, এই সময়টা আসলে ক্রিকেটারদের জন্য কিছু করা উচিত কিনা নতুন? অবশ্যই, আপনার পুরো ক্রিকেট মৌসুম চলছে, এখানে এর থেকে ভালো কন্ডিশন আর কোনো নাই বাংলাদেশে, মানে ওয়েদার ভালো। তা আমার মনে হয় যে এখন কীরকম একটা যে কোনো ফর্মেটের টুর্নামেন্ট করলেই আপনি চিন্তা করে করতে হবে যে সামনে বাংলাদেশ কী ফর্মেট খেলবে। T20 মাত্র যেহেতু সেগুলো যেহেতু প্রিমিয়ার লিগের সন্নিকটে, প্রিমিয়ার লিগের চিন্তা মাথায় রেখে একটা 50 ওভার ফর্মেট করতেও পারে। কীভাবে করবে, কয়টা টিম নিয়ে ফ্র্যাঞ্চাইজি করবে, নাকি BCL আকারে 4টা টিম নিয়ে করবে, নাকি NCL 8টা টিম নিয়ে করবে। বাট আমার মধ্যে ম্যাক্সিমাম প্লেয়ারদের খেলার সুযোগ করে দেওয়া উচিত, সব ছেলেরা বসে থাকবে, এটা আমাদের জন্য ভালো হবে না, খারাপই হবে আসলে। আচ্ছা, এই সময়টা খেলা হওয়ার জন্য একে আবার জাতীয় নির্বাচন সামনে, রোজার সামনে, মানে অনেকগুলো ইস্যুই কিন্তু সামনে আসছে, মানে এগুলোকে বিবেচনায় রেখেই কি এটা সম্ভব? এর আগে আমরা রোজার মাসে কিন্তু সবসময় ক্রিকেট খেলেছি, প্রিমিয়ার লিগ বেশিরভাগই হয়েছে রোজার মাসে। তো রোজার মাসটা ইজ নট মানে এটা কোনো হতে পারে না। ইলেকশনটা একটা ব্যাটার আছে, ইলেকশনটা পরবর্তী যে সময়টা আসবে, কারণ ইলেকশন তো খুব বেশি দেরি না, ইলেকশনটা শেষ হয়ে যাওয়ার পরপরই কিন্তু এরকম একটা প্ল্যান এখনই করে ফেলতে পারে। এখনই প্ল্যান করতে হবে যে আমরা যদি 12 তারিখ ইলেকশন হয়ে যায়, হয়তো 15-16 তারিখের দিক থেকে যদি একটা যে কোনো একটা টুর্নামেন্ট বা একটা লিগ বা যেটাই হোক, সেটা T20 হবে না, 50 ওভার্স হবে, বাট আমার মনে হয় শর্ট ফর্মেটে খেলাটা করাটাই ভালো। কারণ ছেলেরা মাত্র NCL বা BCL খেলেছে, তো NCL যদি একটা ওয়ান ডে টুর্নামেন্ট করতেই পারে, সেটা তো খেললে অথবা 8টা ডিস্ট্রিক্ট ডিভিশন টিম খেলতে পারবে, ম্যাক্সিমাম প্লেয়ারদের সুযোগ হবে, সেরকম কিছু করতে পারে হয়তো বা। বাংলাদেশের ক্রিকেট নিয়ে অস্থিরতা চলছে এই মুহূর্তে, আন্তর্জাতিক এবং ঘরোয়াভাবে। সেই জায়গায় আসলে কিভাবে সঠিক পথে ক্রিকেট ফিরতে পারে সে বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন সাবেক অধিনায়ক, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। আমরা বিরতির আগে সমস্যাগুলো বলছিলাম। সুজন ভাই, ক্রিকেট বোর্ডেও আসলে আমরা দেখছি যে এক হয়ে তারা কাজ করতে পারছে না। আমরা সবসময় আরেকটা জিনিস আমি দেখেছি যে ক্রিকেট বোর্ডকে আমরা কিংবা রাজনীতির সাথে ক্রিকেট খেলা আলাদা রাখতে বলেছি, কিন্তু রাজনীতির বাইরে থাকা ক্রিকেট বোর্ডকে আসলে সত্যিকার অর্থে সঠিক পাওয়ার নিয়ে কিংবা সঠিক দিক নির্দেশনা নিয়ে এগোতে পারছে, সেই প্রশ্নটা কিন্তু এখন সামনে এসছে। না, সেটা তো আমরা স্পষ্ট বোঝা যাচ্ছে না, মানে যে সরকারি হস্তক্ষেপটা তো আছেই। দেখেন, এটা আমাদের সাবকন্টিনেন্টের দেশগুলোতে থাকবেই, এটা আপনাকে ডিনাই করতে পারবেন না যে এটা থাকবেই, যে আমাদের সরকার থেকে কেউ না কেউ বোর্ড প্রেসিডেন্ট আমরা দেখেছি, আলী আসগর লবি ভাই বলেন, সাবির হোসেন চৌধুরী ভাই বলেন, পাপন ভাই বলেন, সবাই বলেন, এটা কিন্তু সবাই কোনো পলিটিক্যাল থেকে আসেন। তো সেক্ষেত্রে মূলবে সেটা ছিলেন না, কিন্তু আমাদের ক্রিয়া উপদেষ্টা যিনি ছিলেন আসিফ সজীব ভুইয়া, তার একটা তো অবশ্যই একটা ছিল। এখন আসিফ নজরুল সাহেব এসছেন, এখানে আছেন। তো আমার কথা হচ্ছে যে ক্রিকেট তো আসলে ICC থেকে একটা কথা বলা হচ্ছে যে ক্রিকেট বোর্ডের সাথে সরকারি হস্তক্ষেপ থাকতে পারবে না, এটা ইলেকশনের সময় থাকতে পারবে না, কোনো সময় থাকতে পারবে না, কিন্তু আমাদের সেটা বলাটা অবাঞ্ছিত, আমাদের সেটা হবেই, এটা থাকবেই, এটা আপনি সরানো যাবে না। এবং আমার মনে হয় যে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে, রাজনীতি আসলে যেই দল আসবে সেই দলের কোনো না কোনো লোকই আপনি দেখা যাবে BCB প্রেসিডেন্ট হবেন, বা এটাই আমরা দেখে এসেছি আর কি পর্যন্ত। বাট হ্যাঁ, মানে সেই অবস্থায় আমাদের এখনো সেরকম ইচ্ছা থেকে আমরা বের হতে পারিনি ওইভাবে বলতে গেলে। এমনিতে হজবরল অবস্থা, আপনিও বলছিলেন যে সব মিলে পুরো দেশের ক্রিকেটে, মানে এখন আসলে এটা কি জাতীয় নির্বাচনের পরে আসলে সিচুয়েশনটা চেঞ্জ হতে পারে, পরিস্থিতি চেঞ্জ হতে পারে, নাকি আপনি আসলে সমাধানের কোনো পথ অন্যভাবে দেখেন? না, সেটা তো একটা সমাধানের পথ। রাজনীতি হয়ে গেলে, ইলেকশন হয়ে গেলে যে দলই আসবে, সরকার আসবে, তারা হয়তো একটা পথ তারা তাদের মতো চালাবে। কিন্তু আমি যেটা মনে করি যে আসলে মানে আমার কাছে মনে হয়, দেখেন, আমরা যারা বলি যে আমরা ক্রিকেটের লোক, আমরা ক্রিকেটকে ধারণ করি, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস করা উচিত। আমি যেটা মনে করি যে আমাদের দলে কিন্তু সবাইকে এক হতে হবে। হ্যাঁ, আমাদের মতের অনেক সমস্যা থাকবে, আর আমি বোর্ডে যেতে না পারলেই আমি কারোর বিরোধিতা করব, সেটার আমি এগেনস্টে। আমি বোর্ডে থাকি না থাকি, আমি ক্রিকেট ভালোবাসি, ক্রিকেটকে ডেভেলপমেন্টে আমার এগিয়ে আসতে হবে। আজকে আমি নাই, আজকে পাইলট তো আছে, আমরা তো একসাথে যুদ্ধ করছি,
বাংলাদেশের জন্য একসাথে কাঁধে কাঁধ লাগে লড়াই করছি। তো আমি আজকে পাইলটদের লড়াই করতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাইলট আছে, তো এটা তো আমার জন্য ঠিক আছে যে পাইলট তো আছে, ফারুক ভাই তো আছেন, বুলবুল ভাই তো আছেন, যারা বাংলাদেশের জন্য লড়েছেন, বা অন্যান্য যারা সংগঠক আছেন, সেই সংগঠকরা তো আছেন। যেমন আপনার খালি এটা মাহবুব ভাই ছিলেন, আজকে মাহবুব ভাই অন্য একজন আছেন, ঠিক না? সংগঠকরা তো আছেন, কিন্তু আপনার প্রকৃত সংগঠক আছেন কি না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই। যেন আমি যেটা বলি, এত বছর ক্রিকেট বোর্ডে আমার যেমন আগে 25 জনের বোর্ড ডিরেক্টর হলে হয়তো বা 22, 23, 24 জনকেই আমরা চিনতাম, কিন্তু এই ক্রিকেট বোর্ডে একমাত্র ক্রিকেট বোর্ড যেখানে লোক চিন্তা আসলে কষ্ট হচ্ছে, যে এরা আসলেও কোনোদিন আমি ক্রিকেট মাঠে দেখি নাই বা ক্রিকেটের লোক কিনা, সেটা দুঃখজনক। তা আমি ওটাই বলছি যে এইখানে মাহবুব ভাই বা জালাল নিউজ ভাই যারা অনেক বছর ক্রিকেট বোর্ডের সাথে ছিলেন, তারা এখন নেই, নাও থাকতে পারেন, কোনো বড় ব্যাপার না এটা। কিন্তু তাই বলে এমন কাউকে দরকার যারা কিন্তু ক্রিকেটের আমরা সাথে দেখেছি, এমন না যে আপনি ক্রিকেটের বাইরে থেকে একজনকে নিয়ে আসলেন। কারণ আমি মনে করি জ্যাক অফ অল ট্রেডার্স মাস্টার অফ নান, যেটা আমার সবচেয়ে বড় কথা। কারণ আপনি যেই যার যেটা স্পেশালিটি, সেই স্পেশালিটি থাকাটাই ভালো। এখন একজন যিনি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হবেন, তাকে ক্রিকেটের সাথে লোক হতে হবে, ক্রিকেট সময় তার জ্ঞান ধারণা থাকবে, তার একটা ক্লাবের সাথে সংগঠক, সে কিনা এমন একটা সংগঠক আমি সেটাও চাই না যিনি একটা খালি পয়সা দেওয়া সংগঠক। কিন্তু ক্রিকেটাররা তো মাস্টার অফ গেম, মানে ক্রিকেটের মাস্টার, কিন্তু তারা কি আসলে সঠিকভাবে ক্রিকেট বোর্ড চালাচ্ছে? আমরা আগে বলতাম যে ক্রিকেটাররা নেই, ক্রিকেটাররা কেন নেই, আপনাদের মাধ্যমে আসা শুরু করলো ক্রিকেট বোর্ডের পরিচালক, এখন আরও বেড়েছে সংখ্যাটা, আপনি নিজেই 4-5 জনের নাম বললেন। ক্রিকেটাররা কি আসলে সঠিক পথে ক্রিকেট বোর্ড চালাতে পারছেন? না পারার কোনো কারণ নেই, যদি তারা সেটা চায়। ধরেন সবচেয়ে বড় কথা কি, মানে নদীর এই পার ওই পার, এই পারেতে ছাড়িয়ে কয় ওই পারে যত সুখ, আমার বিশ্বাস, ঠিক না? তো যেটা হচ্ছে যে আমরা যখন ছিলাম, এই ডাইরেক্টরের অনেকেই টিভিতে বসে অনেক কথাই বলেছেন, এখন তো তারাই তো বোর্ডে গেছেন, তো তারা তারা সঠিক কাজটা করুক, আমরা তো মানা করছি না, সঠিক কাজটা তারা করুক। আমরা ভুল করেছি, ওই বোর্ড অনেক ভুল করেছে, আমি মেনে নিলাম, সবই আমি মেনে নিলাম, কিন্তু তারা ভালো কাজ করুক। তারা তো ভালো কিছু করতে পারছে না, যেটা আপনি বললেন ক্রিকেটাররা কেন ক্রিকেট বোর্ডে ভালো কাজ করতে পারবে না, কারণ তারা তো সবই জানেন। জি, ধন্যবাদ আপনাকে খালেদ মাহমুদ সুজন। আমাদের সময় একদমই শেষ। আমরা আশা করি যে এই অস্থিরতাটা দূর হবে। ক্রিকেট বাংলাদেশের ঐক্যের প্রতীক, বাংলাদেশের গর্বের প্রতীক, বাংলাদেশকে বিশ্ব দরবারে চেনানোর প্রতীক। সুতরাং ক্রিকেট ভালো খেললেই আসলে বাংলাদেশ এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।